আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভোরে আজানের শব্দ কানে আসতে কায়নাত পিটপিট করে চোখ খুললো। প্রচন্ড ব্যথা হচ্ছে মাথায়। বাড়ি কাছে মসজিদ হয়, সাউন্ড বেশি হয়। ভালো করে চোখ খুলতে কায়নাত দেখতে পেল সে কারোর বুকে আবদ্ধ। চমকে উঠলো মেয়েটা। মাথা তুলে সামনে তাকাতেই বুকটা কেমন করে উঠলো। বেহরুজ বেগম খুব যত্ন করে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। কায়নাতের চোখে পানি, বুকে ব্যথা। বেহরুজ বেগমের শরীর থেকে কেমন মামা গন্ধ। আজানের শব্দে বেহরুজ বেগমও উঠে গেছেন। চোখ খুলে কায়নাতের মুখটা আগে ভেসে উঠলো চোখে। তিনি তাড়াতাড়ি উঠে বসলেন। কায়নাতের কপালে হাত রেখে দেখলেন জ্বর আছে কিনা। রাতে জ্বরে গা পুড়ে যাচ্ছিল মেয়েটার। তিনি ব্যস্ত হয়ে বললেন, শরীর খারাপ লাগছে এখন? কায়নাত বেহরুজ বেগমের দিকে তাকিয়েই বলল, ব্যথা হচ্ছে। বেহরুজ বেগম বলল, কোথায়? কায়নাত বলল, বুকে। বেহরুজ বেগম শান্ত হয়ে তাকালেন। মেয়েটা কি বোঝাতে চাইছে তিনি বুঝতে পেরেছেন। কায়নাতের মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, মা আমি আছি না? আমাকে মা বলে মনে হয় না তোমার? কায়নাত ঝাপসা চোখে বলল, আপনাকে মা ডাকতে নিষেধ করেছে আপনার ছেলে। বেহরুজ বেগম চোয়াল শক্ত করলেন। ছেলেটাকে উগ্র থেকেও বেশি উচ্ছৃঙ্খল মনে হচ্ছে। নিজের বউকে কেউ এসব বলে? আদৌ মানুষের কাতারে ফেলা যায় অর্ণকে? তিনি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে বললেন, আমার ছেলের বউ হিসেবে নয়, মেয়ে হিসেবে মা ডাকবে আমায়, মনে থাকবে? কায়নাত কান্নারত অবস্থায় মিষ্টি হেসে মাথা নাড়ালো। কায়নাতের আজও নামাজে দাঁড়ানো হলো না। বেহরুজ বেগম ফ্রেশ হয়ে অজু করে এসে সালাত আদায় করলেন। তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন নিচে যাওয়ার উদ্দেশ্যে। ঘন্টাখানেক পেরোতেই কায়নাত কষ্ট করে উঠে বসলো। বিছানা থেকে নেমে শাড়ি পাল্টে পাতলা কাপড়ে এক সেট থ্রি পিস পরে মাথায় কাপড় পেঁচিয়ে বের হলো ঘর থেকে। আলো ফুটেছে, একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। কায়নাত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সময় নিয়ে। ড্রয়িং রুমে কেউ নেই। রান্নাঘর থেকে শব্দ আসছে। সে ধীর পায়ে বাড়ি থেকে বের হলো। বাড়ির পেছনে পুকুরের একদম নিচের সিঁড়িতে বসে পা ডোবালো পানিতে। মৃদু বাতাসে দুলছে গাছের পাতাগুলো। এদিক ওদিক নেচে খেলে বেড়াচ্ছে নাম না জানা শত পাখি। ভীষণ মিষ্টি স্বর তাদের। প্রতিদিন ঘুম ভাঙলেই তাদের গান শুনতে পায় কায়নাত। আজ পায়নি, কি করে পাবে? তার ঘরে জানালা দরজা আজ বন্ধ ছিল। শাশুড়ি হয়তো বন্ধ করে দিয়েছিলেন। এখন বাড়ির বাইরে এসে প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। পরশু ঢাকা চলে যাবে সবাই। ভালো লাগছে না তার। কতগুলো দিন এই বাড়িতে কাটিয়েছে সে। নিধি, মাহি, জয়া সবার সাথে দিনরাত পার করেছে। তবে এখন সেসব শুধুই স্মৃতি। সে চাইলেও আর এই বাড়িতে থাকতে পারবে না। কায়নাত গায়ের ওড়না সিঁড়িতে রেখে নেমে এলো পুকুর পাড়ে। সিঁড়ি যেহেতু অনেক গভীরে তাই নিচে আর নামতে হয়নি। নিচের সিঁড়িতে দাঁড়িয়েই গোসল করা যায়। সাঁতার না জানলেও কত ঝামেলা। তারপর বলল, এই মেয়ে এখানে কি করছো তুমি? পুরুষালী গভীর কণ্ঠস্বর শুনতে কায়নাত ভরকে গেল। তাড়াতাড়ি পিছু ফিরতেই সিঁড়িতে পা পিছলে ঠাস করে নিচে পড়ে গেল। অন্য শীত বলেই ঝাঁপিয়ে পড়লো পুকুরে। কায়নাতের নাকে মুখে পানি ঢুকে গেছে। অন্য কায়নাতের ছোট দেহটা আগলে নিয়ে সিঁড়িতে বাড়িয়ে দিল। কায়নাত হাঁপাচ্ছে, ভয় পেয়েছে ভীষণ, বুক কাঁপছে অস্বাভাবিক গতিতে। অর্ণ কায়নাতের গালে চাপড় মেরে বলল, এই মেয়ে ঠিক আছো তুমি? কায়নাত চোখ বন্ধ করে এক হাত এখনো অর্ণর কাঁধে। মাথা তুলে অর্ণর দিকে তাকাতেই কেঁপে উঠল খানিক। অদ্ভুত দৃষ্টি এই লোকের। সে ঠুকনো ঠুক গিলে মিনমিন করে কাপা কণ্ঠে বলল, ভয় পেয়েছি অনেক। অর্ণ বলল, কুল ডাউন, কিছুই হয়নি। কায়নাতকে শান্ত করার জন্য সময় দিল অর্ণ। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, এই সাত সকালে পুকুরে নেমেছো কেন? সাঁতার জানো তুমি? কায়নাত চুপ রইল। দৃষ্টি নত করে নিচে তাকালো। সাথে সাথে বড় বড় চোখ হয়ে গেল। লজ্জায় মাটির সাথে মিলিয়ে যেতে ইচ্ছে করলো। দুহাত বুকের উপর রেখে তড়া করে অর্ণর চোখের দিকে তাকালো। অর্ণর কোনো ভাবান্তর নেই। কায়নাত নাক মুখ কুচকে বলল, আপনি যান এখান থেকে। অর্ণ উঠে দাঁড়ালো। সিঁড়ির উপর পা বাড়িয়ে বলল, যা দেখার আগেই দেখে নিয়েছি, এখন লুকিয়ে লাভ নেই। কায়নাতের শ্বাস আটকে এলো। চোখের পলক ফেলতে যেন ভুলেই গেল। থমেরে বসে রইল একই জায়গায়। লোকটা কি বললো এসব? কি দেখেছে সে? কেন বললো এই কথা? কায়নাত শুকনো ঢুক গিলল। অর্ণ সিঁড়ি বেয়ে উপরে উঠে কায়নাতের ওড়না ওর দিকে ছুঁড়ে মেরে বলল, বাড়িতে শকুনের অভাব নেই। এখন কি আপনি শকুনের শিকার হতে যাচ্ছেন মিসেস অর্ণ চৌধুরী? কায়নাত ফট করে পেছনে তাকালো। দেখলো অর্ণ ভেজা গায়ে প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে গম্ভীর চোখে তার দিকে তাকিয়ে আছে। লোকটা তাকে কি নামে ডাকলো? কেমন অদ্ভুত অনুভূতি হলো তার। কায়নাত শুকনো ঢুক গিলে গায়ে ওড়না পেঁচিয়ে নিল। সাদা রঙের পাতলা জামাই দেহের প্রতিটা ভাঁজ দেখা যাচ্ছে। সে জামা ঠিক করে অর্ণর পেছনে এসে দাঁড়ালো। এখন এই অবস্থায় একা বাড়ি ফিরলে দাদি ঠাপড়ে গাল লাল বানিয়ে ফেলবে। অর্ণ চোখ ছোট ছোট করে তাকালো। তারপর বলল, হোয়াট? কায়নাত পা দিয়ে মাটি খুঁড়িয়ে মাথা নিচু করলো। তারপর বলল, আপনিও সাথে চলুন। অর্ণ বলল, কেন? কায়নাত বলল, আমাকে এভাবে দেখলে দাদি বকা দিবে। অর্ণ বলল, তাতে আমার কি? কায়নাত বলল, বাড়ি ভর্তি মানুষের সামনে আপনার বউকে যদি দাদি মারে, আপনার মান সম্মান থাকবে বলুন? আপনার মান সম্মান যাতে নষ্ট না হয় তাই মার খেতে চাচ্ছি না। যতই হোক একটা মাত্র স্বামী আমার। এই মেয়ে এত ফালতু কথা বলে কেন? অর্ণ বিরক্তকর চোখে তাকালো। মহিলা মানুষ বলতেই ঝামেলা। সে সামনে পা বাড়ালো। পিছু পিছু কায়নাত নিজেও। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয় ভেবেই কায়নাত মুচকি হাসলো। বাড়ির ভেতর ঢুকতেই আতিয়া বেগম ও বেহরুজ বেগমের মুখোমুখি হতে হলো। দুজনকে একই সাত সকালে ভেজা গায়ে দুজনেই বেশ অবাক হলেন। আতিয়া বেগম তাদের নিকট এগিয়ে এসে কায়নাতকে বললেন, কিরে এই সাত সকালে তোদের এই অবস্থা কেন?
কায়নাত আর চোখে অন্যর দিকে তাকালো। অর্ণ গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। কায়নাত ঠোঁটে হাসি টেনে বলল, পুকুরে গোসল করতে গিয়েছিলাম দাদি। বেহরুজ বেগম বললেন, তোমার গায়ে জ্বর, তারপরও কেন এই সকালে গোসল করতে গেলে? আতিয়া বেগম কথা না বাড়িয়ে কায়নাতকে ঘরে গিয়ে চেঞ্জ করতে বললেন। কায়নাত প্রস্থান করতে আতিয়া বেগম বেহরুজকে বললেন, ওরা কি রাতে একসাথে ছিল মেজো বৌমা? বেহরুজ বেগম শাশুড়ির দিকে তাকালেন। শাশুড়ি মাঝে কি ভাবছে তিনি বুঝতে পারলেন। বললেন, তেমন কিছু না মা, কায়নাতের সাথে কাল আমি ছিলাম। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও বাড়ি কি আলাদা থাকে ওরা? বেহরুজ বেগম বললেন, জি মা। অর্ণ এখনো বিয়েটা মানতে নারাজ। আতিয়া বেগম বললেন, মানতে বাধ্য করো। তোমার মা কোথায়? বেহরুজ বেগম বলল, বাড়িতে। বেহরুজ বেগম বলল, তোমরা ঢাকা যাওয়ার পর উনাকে তোমাদের বাড়িতে আসতে বলবে, উনিই পারবে দুজনকে এক করতে। বেহরুজ বেগম মাথা নাড়ালেন। সকালে সবাই হাত মুখ ধুয়ে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে কায়নাত নিধি আর নিশাকে নিয়ে বাড়ি থেকে বের হলো। পরশু যেহেতু চলে যাবে, আজ না হয় সখীদের সাথে একবার দেখা করে আসা যাক। আর নিশাও তো একই গ্রামে ভালো করে ঘুরে নি, তাই ভাবলো ওকে ঘুরিয়ে আনা যাবে। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে কায়নাতরা মাইশাদের বাড়ি এলো। মাইশা বাড়ির উঠানে বসে দাদির সাথে নকশিকাতা সেলাচ্ছিল। কায়নাতকে দেখে মাইশা দৌড়ে এসে জড়িয়ে ধরলো ওকে। তারপর বলল, কিরে শুভ, এতদিন পরে এলি? হ্যাঁ, জামাই বাড়ি গিয়ে কি ভুলে গেছিস আমাদের? কায়নাত বলল, পরে কথা হবে, আগে নিধি আপুদের বসতে দে। মাইশা ঘরের ভেতর থেকে 4টা চেয়ার নিয়ে এলো, উঠানে রেখে বসতে বলল ওদের। বাড়ির উঠানে বড় গাছ থাকায় রোদ লাগে না গায়ে। সবাই বসতেই মাইশা নিজেও বসলো চেয়ারে। নিশা নিধিকে বলল, তোমরা ভালো আছো আপু? নিধি মুচকি এসে বলল, আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? নিশা বলল, জি আপু। থেমে আবারও নিশাকে বলল, আপনাকে তো চিনলাম না আপু। নিশা মুচকি এসে বলল, আমি কায়নাতের ছোট ননদ নিশা। নিধি বলল, ও আচ্ছা, ওর যে ননদ আছে তা তো জানতাম না। বলেই মুচকি হাসলো। মাইশার মা তাড়াহুড়ো করে কিছু হালকা খাবার নিয়ে এলেন। কিছুক্ষণ থেকে ওরা বাড়ি থেকে বের হলো। আজগর চৌধুরীর সবগুলো বাগান ঘুরে দেখলো ওরা। চৌধুরী বাড়ির সামনে এসে মাইশা বলল, দুপুরে আজান দিয়ে দিয়েছে, আমি এখন বাইরে। কায়নাত মুচকি এসে বলল, ভালো থাকিস, আর নিশা আপুর নাম্বার দিলাম না, ওই নাম্বারে কল করিস। মাইশা সম্মতি নিয়ে চলে গেল। নিশা বাড়ি ফিরে আগে গোসল করে নিল। কায়নাত নিজেও তাই করলো। নামাজ পড়ে সবাই একসাথে খাবার খেয়ে বিশ্রাম নিল। বিকেল বেলায় অর্ণ, প্রেম, স্বার্থ, শেয়ার ও মেহরাব বের হলো বাড়ি থেকে। আতিয়া বেগম বৌদের নিয়ে নাড়ু, খইমুড়ি, ভাজা অনেক কিছু বানালেন। ঢাকায় পাঠাবেন এসব। হাসান বাজারে গেছে দাদা, বাবা আর চাচাকে নিয়ে। নাজনীন বাড়িতে আছে এই মুহূর্তে, সে তার ঘরে। আর এদিকে কায়নাত ঘুম থেকে সবেমাত্র উঠেছে। আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে এলো। চুলগুলো বেনুনি গেথে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ কি সুন্দর পরিবেশ, চারপাশে এত ফুল গাছ আর সব ফুলের বাহার দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। মিষ্টি হাসলো সে। মেইন গেটের কাছে চোখ যেতেই দেখতে পেল রেখা বেগমের বাপের বাড়ির মানুষ এসেছে। বৃষ্টি আর বিহার ভাইও এসেছে। কায়নাত মাথায় ওনা দিয়ে দৌড়ে বের হলো ঘর থেকে। বৃষ্টি হচ্ছে নিধির মামাতো বোন আর বিহার মামাতো ভাই। একসাথে এসেছেন রেখা বেগমের ভাইয়ের বউ আর আম্মা। তারাও ঢাকায় থাকেন, মাঝে মধ্যে এই বাড়ি বেড়াতে আসেন। বিহার ভাই আর বৃষ্টি আপুর সাথে তার খুব ভাব। ভীষণ মিষ্টি দুই ভাই বোন, দুজনেই ভীষণ মিশুক। ড্রয়িং রুমে নামতেই দেখলো ওরা এসে গেছে। রেখা বেগম তাকে জড়িয়ে ধরে আছে। বৃষ্টি কায়নাতকে দেখেই বলল, কেমন আছো কায়নাত? কায়নাত মুচকি হেসে বলল, খুব ভালো, তুমি কেমন আছো? বৃষ্টি বলল, হ্যাঁ। বিহার ঠাট্টা করে বলল, বড় লোক হয়ে গেছো কায়নাত, আমাকে দেখে জিজ্ঞেসই করলে না আমি কেমন আছি। কায়নাত খিলখিল করে হেসে উঠে বলল, তুমি কখনো খারাপ থাকো বিহার ভাই? বিহার বলল, তা ঠিক, আমি সবসময় ভালোই থাকি, আর এখন একটু বেশি ভালো আছি। কায়নাত বলল, বাবা তাই নাকি? এত ভালো থাকার কারণ কি? বিহার বলল, এই যে তোমাকে দেখলাম আজ এতদিন পর। কায়নাত মুচকি হাসলো। বৃষ্টি বিহারের পিঠে কিল মেরে বলল, প্রিয়সের সাথে পরে পীড়িত করিস, এখন আশেপাশে অনেক মানুষ। ফিসফিস করে বলল বৃষ্টি। বিহার লাজুক হাসলো। নিধি, মাহি, জয়া সবাই নিচে নেমে এসেছে। নিধি, মাহি আর সোহা মামিনানির সাথে দেখা করলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো। নাজনীন নেমে এলো নিজের ঘর থেকে। নানি আর মামিকে দেখে সালাম দিল। টুকটাক কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, কাজ আছে তার। বিশাল ড্রয়িং রুমের মধ্যখানে বসে আছে কায়নাত, নিশা, নিধি, জয়া, সোহা, মনি আর বৃষ্টি। বিহার বসে আছে কায়নাতের পাশে। সোফায় বসে আছে নুসরাত। মেয়েটা দেখতে ভীষণ গুলুমুলু টাইপ। পেটে যে বাচ্চা তা দেখে বোঝাই যায় না। গায়ে মিষ্টি রঙের একটা 3 পিস। সে চুপচাপ বসে আছে। বেহরুজ বেগম খানিকক্ষণ আগে এত এত ফল কেটে দিয়ে গেছেন তাকে। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ি ফিরলো অর্ণরা। ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো বাড়ি জুড়ে মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। বাড়িতে এত জায়গা থাকতে এখানে কেন এদের বসতে হবে? প্রেম এগিয়ে এলো ভিতরে। বিহারকে দেখে বলল, কিরে শালা, কি খবর তোর? কবে এলি এখানে? বিহার উঠে দাঁড়ালো, প্রেমকে জড়িয়ে ধরে বলল, গত পরশু না তোর সাথে দেখা হলো? প্রেম বলল, হ্যাঁ, বাট এখানে কখন এলি? বিহার বলল, এই তো ঘন্টাখানিক হয়েছে। অর্ণকে দেখে বিহার সালাম দিল। অর্ণ সালামের উত্তর নিয়ে বলল, ভালো আছো? বিহার বলল, জি ভাইয়া, ভালো আছি। অর্ণ বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি মিষ্টি করে সালাম দিয়ে বলল, ভাই বলতে হবে না, আমি তো ভালো আছি। নিধি সহ সবাই ফিক করে হেসে দিল। কায়নাত মাথা নিচু করে রেখেছে। অর্ণ বাড়ির ভেতরে পা বাড়িয়ে আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, ঘরে ঠান্ডা পানি নিয়ে যাও। কায়নাত উঠে দাঁড়ালো। বৃষ্টি ভ্রুযুগল ভাঁজ করে তাকালো সেদিকে। কায়নাত চলে যেতেই বৃষ্টিকে নিধি বলল, কায়নাতকে অর্ণ ভাই পানি নিয়ে যেতে বললো কেন? নিধি মুচকে হেসে বলল, জামাইয়ের সেবা তো বই করবে তাই না? বৃষ্টি চমকে উঠে অস্থির হয়ে বলল, বউ মানে? নিধি বলল, কয়েকদিন আগে অর্ণ ভাইয়ের সাথে কায়নাতের বিয়ে হয়েছে। কামড়ে ধরলো বুকটা। অর্ণ বিয়ে করেছে, তাও আবার কায়নাতকে।
অর্ণর প্রতি বৃষ্টির ছোটবেলা থেকে একরকম ভালো লাগা কাজ করত, হয়তো কখনো প্রকাশ করা হয়নি। আজ এত বছর পর যখন তার বিয়ের সংবাদ শুনলো, মনে মনে ব্যথায় বুক ফেটে যাচ্ছে। কায়নাত ঠান্ডা পানি এনে নিশাকে বলল, যাও তুমি দিয়ে এসো। নিহা দুপা পিছিয়ে গিয়ে বলল, থাপড়ে আমার দাঁত ভেঙে ফেলবে ভাই, তুমি যাও, আমি পারবো না। কায়নাত বলল, এমন করো কেন আপু, যাও না। বৃষ্টি বলল, আমাকে দাও, আমি দিয়ে আসছি। কায়নাত খুশি হয়ে বৃষ্টির হাতে গ্লাস দিয়ে দিল। বৃষ্টি গ্লাস নিয়ে উপরে চলে এলো। অর্ণর জন্য যে বরাদ্দ করা ঘর সেটাই এসে দরজায় টুকা দিল। অর্ণ কামিন বলতে বৃষ্টি গুটি গুটি পায়ে এগিয়ে এলো। অর্ণ হাতের ঘড়ি খুলছিল বিছানায় বসে, দরজার দিকে তাকাতেই দেখলো বৃষ্টি হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ফ্রুজুগল ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কেন? বৃষ্টি পানির গ্লাস টেবিলে রেখে বলল, তোমার বউ আসতে চাইলো না তোমার কাছে, তাই আমি এসে দিয়ে গেলাম। অর্ণ কোনো কথা বলল না। বৃষ্টি বলল, কবে বিয়ে করলে অর্ণ ভাই? অর্ণ বলল, এত কিছু জেনে তোমার লাভ কি? বৃষ্টি বলল, তুমি বিয়ে করলে আর এটা আমরা জানি না। অর্ণ বলল, বের হও ঘর থেকে। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেললো, ঘর থেকে বেরিয়ে এলো নিঃশব্দে। ভাগ্য ছিল না এই পুরুষ, এখন হাজার চাইলেও আর পাওয়া যাবে না। থাক কিছু অপূর্ণতা, তবুও যদি মানুষটা সুখে থাকে তাই সই। আর এদিকে রাত্রিবেলা খাবার শেষে বড়রা মিলে সবাই বসে আলাপ আলোচনা করছে। কায়নাতরা কোথায় জানা নেই। ছাদের মধ্যেই অর্ণর বন্ধুরা এবং প্রেম বসে আছে। খানিকক্ষণ পর সেখানে হাসান এবং নাজনীন উপস্থিত হলো। অর্ণ শান্ত চোখে তাকালো নাজনীনের দিকে। হাসান এগিয়ে এসে ওদের মাঝে যোগ দিয়ে বসলো। নাজনীন এসে সোজা অর্ণকে জিজ্ঞেস করলো, ডিভোর্স দিচ্ছিস কবে? অর্ণ স্বাভাবিক কণ্ঠে বলল, খুব শীঘ্রই। নাজনীন বলল, গুড, ওকে এখানেই রেখে যা তাহলে। প্রেম মাঝখানে থামিয়ে দিয়ে বলল, কি বলছো তোমরা এসব? অর্ণ হাত উঠিয়ে থামতে বলল প্রেমকে। নাজনীন চাপা নিঃশ্বাস ফেলে বলল, রেখে যাও কে? অর্ণ বলল, আমি ওর বর্তমান গার্ডিয়ান, এন্ড আমি যেখানে খুশি ওকে রাখবো। আমার মন চাইলে ডিভোর্স দিব না, চাইলে দিব, পুরোটাই আমার ইচ্ছে। আমাদের মাঝে এসব কথা বলার তুমি কে? থমথমে পরিবেশ চারপাশ, উপস্থিত কারোর মুখে কোনো কথা নেই। নাজনীন রাগ সংযত করে হাত মুঠোবন্দি করে ফেললো। অর্ণ ফের ছোট করে ধীর কণ্ঠে বলল, সো প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট। নাজনীন অর্ণ শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে লিমিট শেখাচ্ছিস তুই? হাসান ধমক দিয়ে বলল, নাজনীন হচ্ছে কি, অর্ণকে ছাড়। অর্ণ রাগে চোয়াল শক্ত হয়ে এসেছে। মেহেরাব তা দেখে নাজনীনকে ধরে ওর থেকে দূরে সরালো। অর্ণ শার্টের কলার ঠিক করে বলল, যতদিন ওই মেয়ে আমার নামের সাথে অ্যাটাচ আছে ততদিন ওর নামও মুখে আনার সাহস দেখিও না। নাজনীন বলল, কি করবি তুই আমার? বিয়ে যখন মানিস না তাহলে এত কাহিনী করছিস কেন? অর্ণ বলল, মানি না বললেই ওর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। অর্ণ উঠে দাঁড়ালো। নাজনীনের শার্টের কলার ঠিক করে দিয়ে বলল, যেভাবেই বিয়ে হোক ও আমার, ও শুধু একান্তই আমার। যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন ও মিসেস অর্ণ চৌধুরী। অর্ণ প্রস্থান করলো। নাজনীন বিশ্রী ভাষায় গালাগালি করছে। প্রেম স্বার্থ ওরা হতবম্ব। হচ্ছে কি এসব? নাজনীন কি কায়নাতকে ভালোবাসে? এমন বাজে একটা ঘটনা ঘটবে ভাবতেও পারেনি কেউ। প্রেম তাড়াতাড়ি পিছু নিল ভাইয়ের। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নিয়েন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।